আসসালামাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, বাংলাদেশ একটা রাজনৈতিক একটা ক্রান্তিকাল অতিক্রম করছে বলা চলে। 5ই আগস্ট, মানে 2024-এর 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন, সংস্কার, বিচার, নানা বিষয়ে তাদের মূল এজেন্ডা থাকলেও গত এক বছরে মানে অগ্রগতি সন্তোষজনক নয় বলা চলে। ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের ঘোষণা আছে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা আছে, কিন্তু এরই মধ্যে 7 দল যুগপৎ আন্দোলনে যাচ্ছে। জুলাই সনদ, তারপরে জাতীয় সংসদে পিআর পদ্ধতি সহ বেশ কয়েকটা দাবিতে। তো এই সবকিছু মিলিয়ে কি গণভোট না জাতীয় নির্বাচন, এমন একটা বিষয় কিন্তু ক্রমশ জটিল আকার ধারণ করছে। তো এই বিষয়টি নিয়ে আজকে আমার সঙ্গে কথা বলবেন বাংলাদেশের এবি পার্টির চেয়ারম্যান জনাব মঞ্জু ভাই। আসসালামু আলাইকুম। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কেমন আছেন ভাই? মঞ্জু ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো আমি প্রথমে মঞ্জু ভাই, আপনার একটা সংবাদ আমি দেখছিলাম আজকে, যে আপনি বলছিলেন জটিলতার দিকে যাচ্ছি, কারণ এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের দফায় দফায় সময় বাড়ানো হচ্ছে, তারা নানা রকমের কথা বলছেন, পাণ্ডিত্য দেখছি। তো সবকিছু মিলিয়ে আমরা আসলে জানতে চাই ভেতরে রাজনীতিবিদদের সাথে। আজকে আমরা মঞ্জু ভাইয়ের মাধ্যমে কথা বলা শুরু করলাম। জি মঞ্জু ভাই, আপনার কাছ থেকে শুনি। জি, প্রথম হচ্ছে যে আজকে আমাদের যে আলোচনাটা সূত্রপাতটা ছিল, আজকের একটা মেইন ফোকাসটা ছিল যে জুলাই যে আপনার সনদটা আমরা একমত হয়েছি, সেই জুলাই সনদটা বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে। আপনি জানেন যে বিএনপি সহ কয়েকটা দলের অবস্থান ছিল যে নির্বাচনের মাধ্যমে যে সংসদ হবে, সেই সংসদই এটার বাস্তবায়নের দায়িত্ব নেবে বা সেই সংসদে এটা বাস্তবায়ন করা হবে, এটা ছিল তাদের পজিশন। জি। এবং আমাদের ঐকমত্য কমিশনও প্রথমে এই ধরনের একটা প্রস্তাব করেছিলেন, কিন্তু একটা বড় রাজনৈতিক অংশ, যেখানে আমরাও এটার সাথে একমত, আমরা বলেছি যে না, জুলাই সনদটা এখন থেকেই বাস্তবায়ন করতে হবে এবং ইলেকশনটা জুলাই সনদের এই ফ্রেমওয়ার্কের ভিত্তিতেই হতে হবে। কারণ দেখেন, জুলাই সনদে আমরা যে জিনিসগুলো যোগ করেছি, সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আছে, সেখানে নারীদের আসন সংক্রান্ত কথা আছে, সেখানে 70 অনুচ্ছেদের কথা আছে, সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কি হবে সেটা আছে। তো এটা যদি আপনি নেক্সট পার্লামেন্ট করতে হয়, তাহলে তো দেখা যাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে এর পরের পার্লামেন্টে, অর্থাৎ এর মাধ্যমে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত সেটা কিন্তু আমরা পাবো না। সেই জায়গা থেকে আমরা বলেছি যে জুলাই সনদটা এখনই বাস্তবায়ন নিতে হবে এবং এটাকে বাস্তবায়নে নিয়ে এটার অধীনে ইলেকশনটা হইতে হবে, নতুন যাতে পার্লামেন্ট সহ সবকিছু যাতে একটা নতুন বন্দোবস্তের আলোকে পরিচালিত হয়, বা আমরা যে সংস্কার করতে চাই যে সংস্কারের ভিত্তিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা সংস্কারের কাজগুলো হাতে নিয়েছি, 84টা পয়েন্টে সংস্কারের প্রস্তাব এসেছে, সেখানের মধ্যে আবার দুই ভাগ আছে। কিছু হচ্ছে সাংবিধানিক সংস্কারের প্রশ্ন আছে, আর কিছু আছে প্রশাসনিক সহ অন্যান্য বিষয়। তো প্রশাসনিক সহ অন্যান্য বিষয় সংস্কারের ব্যাপারে কারো আপত্তি নাই, যে ঠিক আছে, এগুলো একটা অধ্যাদেশ দিয়ে বা সরকার নিজেই এটা জারি করতে পারেন। কিন্তু সাংবিধানিক সংস্কার যেগুলো যেন সংবিধান সংশোধন, পরিবর্তন, পরিমার্জনের প্রয়োজন, সেটা কিভাবে হবে পার্লামেন্ট ছাড়া, সেটার পদ্ধতিটা কি? সেই জায়গায় আমরা ঐকমত্য কমিশনকে দেখেছি, তারা বিভিন্ন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেছেন যে এটা প্রসেসটা কি। তো ওনারা আজকে একটা মানে কনক্রিট একটা প্রস্তাবনা হাজির করেছেন গত কয়েকদিনের আলোচনার ভিত্তিতে। ওনারা বলেছেন যে একটা কনস্টিটিউশনাল অর্ডার জারি করবেন রাষ্ট্রপতি, এবং সেই জুলাই সনদটার যে সাংবিধানিক সংস্কারগুলো সেই কনস্টিটিউশনাল অর্ডারের মধ্য দিয়ে এটা জারি হবে, এবং এটা পরবর্তীতে গণভোটের মাধ্যমে এটার মানে বৈধতাটা নিশ্চিত করা হবে। কারণ গণভোট হচ্ছে চূড়ান্ত জনগণের, যেখানে আমরা যেটা বলি যে জনগণই সকল ক্ষমতার উৎস। তো কনস্টিটিউশনাল এত বড় মানে গণভোটটা হচ্ছে ধরেন রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি এটা জারি করবেন, এবং এই ডক্টর ইউনূসের এই আমলেই একটা গণভোটের মাধ্যমে সেটা রেটিফাইড হবে। জি
জি, ওনারা সেই প্রস্তাবে লিখেছেন যে আমাদের গণভোটটা একই সাথে পার্লামেন্টারি ইলেকশন এবং গণভোট একই সাথে হতে পারে, এই প্রস্তাবনাটা ওনারা দিয়েছেন। তো আমরা যদিও প্রথম দিকে এই ব্যাপারে আমাদের দ্বিমত ছিল, আমরা বলেছিলাম যে আমাদের কনস্টিটিউশনে এবারে যে যে জাতীয় ঐকমত্যে আমরা যে কনস্টিটিউশনের মেজর রিফর্মের কথাগুলো বলেছি, এই মেজর রিফর্ম কিন্তু পার্লামেন্ট করতে পারে না। কারণ আপনি তো জানেন যে সংবিধানের কিছু মৌলিক জায়গা থাকে যেগুলো অ্যামেন্ডমেন্ট করা যায় না। তো এগুলো অ্যামেন্ড করলে অনেক সময় আমরা দেখেছি এটা আবার হাইকোর্টে পার্লামেন্ট যখন কোর্ট আবার এগুলোকে বাতিল করে দেয়। তো সংবিধানের এই মেজর পরিবর্তন, মৌলিক, সাধারণত দুটো কাজ হয়, একটা হচ্ছে গণপরিষদ আর একটা হচ্ছে গণভোট। তো আমরা কিন্তু গণপরিষদের প্রস্তাবটাও দিয়েছিলাম যে একটা গণপরিষদ হতে পারে এন্ড গণভোটও এটা একটা প্রসেস হতে পারে। তো আজকে এই প্রস্তাবটা যখন কমিশন বিশেষজ্ঞ মতামতের আলোকে দিয়েছেন, তারা দুটো কথা বলেছেন। একটা হচ্ছে যে এটা একটা কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে এটা জারি হবে, এটার এফেক্টিভ হবে এবং এটা গণভোটের মাধ্যমে এটা চূড়ান্ত অনুমোদনটা হবে। তো আমরা দেখলাম যে আজকেও বিএনপি সহ কয়েকটা দল এটার বিরোধিতা করেছেন। ওনারা একটা বিকল্প প্রস্তাব দিয়েছেন, সেটা হচ্ছে কনস্টিটিউশনের 106, যেটা 106 অনুচ্ছেদ অনুসারে ডক্ট্রিন অফ নেসেসিটির মধ্য দিয়ে এটাকে করা যায় কিনা। তো ডক্ট্রিন অফ নেসেসিটির আবার কিছু সীমাবদ্ধতা আছে, যেটা নিয়ে সেখানে আলোচনা হয়েছে। পরে আমরা আমাদের এবি পার্টির পক্ষ থেকে আমরা একটা সমঝোতা প্রস্তাব দিয়েছি যে একটা কাজ করা যেতে পারে। আজকে যে তিনটা প্রস্তাব, মানে তিনটা ধারা উল্লেখ করে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে, এটা আমরা 106 থেকে মতামত নিতে পারি সুপ্রিম কোর্টে। কারণ ওই যে সুপ্রিম কোর্টে যাতে আবার পরবর্তীতে এই অ্যামেন্ডমেন্ট বা এই বিষয়টা চ্যালেঞ্জ না হয়। তো সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন যদি এই প্রসেসটাকে মতামত দেয় প্রসেসের ব্যাপারে এবং সেই প্রসেসটা যদি তারা বৈধ মনে করে, তাহলে কিন্তু আমরা প্রেসিডেন্ট মানে কনস্টিটিউশনাল অর্ডার এন্ড দেন আপনার গণভোটের মধ্য দিয়ে আমরা এই জিনিসটা সমাধান করতে পারি। দেখেন কনক সরোয়ার, এখানে একটা জিনিস, সেটা হলো যে গণভোটের কথাটা আমরা কেন বলছি। বিএনপি বলছে পার্লামেন্টে এটা করতে হবে, অন্যান্য দল বলছে যে না, আমরা বিশ্বাস করি না, পার্লামেন্টের এই ক্ষমতাও নাই। এক, দুই নাম্বার হচ্ছে এটা পার্লামেন্ট যদি করে এটা বৈধ হবে না। আর দুই নাম্বার হচ্ছে আমাদের এরকম অনেক সনদ, অনেক ঐকমত্য কিন্তু পরবর্তী সরকার এসে এটা বাতিল করেছে বা তারা সেটা পালনও করে নাই। তাছাড়া আরেকটা প্রশ্ন, আমরা যারা এখানে স্বাক্ষর করছি, আমরা সবাই যে নেক্সট পার্লামেন্টে থাকবো তার তার নিশ্চয়তা কি? বা ধরেন যদি এমনও হয় যে ইলেকশনে দেখা গেলো আমরা যারা স্বাক্ষর করলাম বা যে দলগুলো করেছে এরা কেউই পার্লামেন্টের প্রতিনিধিত্ব করলো না, আমরা তো এখনো জানি না জনগণ কাকে ভোট দেবে। সুতরাং ওই পার্লামেন্টে এই আমাদের স্বাক্ষর করা জিনিসের বাধ্যবাধকতাটা কি হবে? এই ধরনের নানা জটিলতা বক্তব্য তখনই আমরা করতে পারবো। ইভেন আরো কথাও আসতে পারে যে কোনো কোনো দল এসে বলতে পারে যে এখানে তো 30টা দল স্বাক্ষর করেছে, আমরা বাকি দলগুলো তো করি নাই। বা কোনো কোনো নন নির্দলীয় লোকেরা এসে বলতে পারে যে ভাই আমি তো রাজনীতি করি না, তাহলে আমার মতামত এখানে প্রতিফলিত হয়নি, আমি তো এই সনদের মানি না। তো সেই জন্য আমরা বলেছি সবচাইতে উত্তম প্রস্তাব হচ্ছে এটা যদি আমরা রেফারেন্ডাম দিয়ে দিই, প্রত্যেকটা নাগরিককে যদি আমরা এটার সাথে ইনক্লুড করি, তাহলে জনগণ এটার একটা সমাধান দিলেন। যেটা জিয়াউর রহমানের সময় কিন্তু এই গণভোটের মাধ্যমে কিন্তু একটা মতামত নেওয়া হয়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশেও আমরা দেখব যে আপনি দেখেন পূর্ব তিমুর রাষ্ট্র, হ্যাঁ, সেই রাষ্ট্রের স্বাধীনতা কিন্তু গণভোটের মধ্য দিয়ে হয়েছে। তো সুতরাং আমরা এই ধরনের রেফারেন্ডামে আমরা যেতে পারি। আপনি জানেন যে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যেও কিন্তু একটা এই রেফারেন্ডামের ভিত্তিতে তাদের বিভক্তির বিষয়গুলো আসছে। তো এনিওয়ে, আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদেরকে যখন আমরা একমত হতে পারছি না পলিটিক্যাল পার্টিগুলো, এবং আমরা সবাই মনে করছি জনগণ এটা চায় না, আমরা সবাই কিন্তু, আপনি তো জানেন যে আমরা মনে করি জনগণ নির্বাচন চায়, জনগণ সংস্কার চায়, জনগণ নিউজ সরকারকে 5 বছরের জন্য চায়। তো আসলে জনগণ কি চায় এটা সরাসরি জনগণের মাধ্যমে তো জিজ্ঞেস করাটাই ভালো। ফলে আমরা শেষ পর্যন্ত এসে আজকে কমিশনের এই কথাটাকে আমরা সমর্থন করেছি যে ঠিক আছে, আপনারা যদি একটা অর্ডার, অর্থাৎ কনস্টিটিউশনাল অর্ডার যদি প্রেসিডেন্ট জারি করে এবং সেটা যদি আমরা পরে গণভোটে দেই এবং সেখান থেকে যদি একটা ডিরেকশন আসে, তাহলে আমাদের কিন্তু এই দ্বিমতগুলো চলে যায়।
সবচেয়ে বড় কথা, আপনি যে বিষয়টা মেনে নিয়েছেন যে জুলাই সনদের এই জিনিসগুলোর সাথে আমরা একমত হয়েছি। হ্যাঁ, আরেকটা কথা অনেকে সেখানে তোলার চেষ্টা করেছেন, তারা বলেছেন যে জুলাই সনদের 7টা বা 8টা পয়েন্ট তো কোন কোন দল আপনার পয়েন্ট নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো আমার কথা হচ্ছে, হ্যাঁ, দলের নোট অফ ডিসেন্ট দেওয়ার অধিকার আছে, কিন্তু জনগণেরও তো অধিকার আছে যে সে এই নোট অফ ডিসেন্টকে সে সমর্থন করছে কিনা, না সে করে না। তো মজার ব্যাপার হচ্ছে, যেই দলগুলোই বলছে যে আমরা জনগণকেই মানি, জনগণের ভোটের ক্ষমতাকেই মানি, গণভোটের প্রশ্ন আসলে তারা কিন্তু আবার এটাকে মানতে চায় না, বা এটাকে বলছেন যে গণভোট করা। আজকে এমনও কয়েকজন নেতা এরকম বলার চেষ্টা করেছেন যে জনগণ সাংবিধানিক এত হিসাব নিকাশ বুঝে কিনা। তো ভাই, জনগণ যদি হিসাব নিকাশ না বুঝে, আপনি জনগণের হিসাব নিকাশ শুধু আপনি বুঝি, জনগণ বুঝে না, এটা কি হতে পারে? আর জনগণকে তো আন্ডার এস্টিমেট করার তো কোনো মানে হতে পারে না। জনগণ যদি না বুঝতো, জনগণ যখন বুঝছে যে হাসিনার পতন দরকার, তখনই তো তারা রাজপথে নেমে এসেছে। আর যতক্ষণ আমি জনগণকে বুঝাতে পারি নাই, ততক্ষণ তো জনগণ আমাদের দাবির সাথে একমত হয় নাই। তো এরপরে আরো অনেক কথাও হয়েছে। যাই হোক, আমাদের মৌলিক কথা হচ্ছে যে এই বিতর্কের অবসান হওয়া দরকার। আমরা ঐকমত্য হতে পারলে খুবই ভালো। আর আমরা যদি ঐকমত্য হতে না পারি, তাহলে জনগণের আদালতে আমাদেরকে যেতে হবে। আমরা যখন কেউ কারো বিচার মানি না, তখন আমরা কি করি? আমরা আদালতে যাই। আমরা জনগণকে সাক্ষী মানি যে ঠিক আছে, মানুষ যেটা বলে আমরা সেটা করব। তো সুতরাং এই জায়গাটায় আমি মনে করি যে আমরা মোটামুটি কাছাকাছি এসেছি। আজকেও যারা ভিন্ন মত পোষণ করেছেন, কমিশনকে আমরা অনুরোধ করেছি যে আপনারাও এখন চেষ্টা করবো, আমরা চেষ্টা করবো। বিএনপি গণভোটে একমত না, আর কেউ কি আছে বিএনপির সাথে যারা গণভোট চাচ্ছে না? হ্যাঁ, বিএনপির সাথে গণফোরাম আছে, তারপরে 12 দলীয় জোট আছে, তারপরে এনডিএম আছে, এই ধরনের আরো কিছু দলের পজিশন আছে যারা এই গণভোটের বিপক্ষে কথা বলেছেন। কেউ কেউ 106 এর কথা বলেছেন, বিএনপিও 106 এর কথা বলেছে। তো দেখা যাক। আমার কাছে মনে হয় যে কমিশন যেহেতু এটা নিয়ে সময় চেয়েছে বা সময় নিয়েছে, প্রফেসর ইউনূস দেশে ফেরার আগ পর্যন্ত ওনারা অপেক্ষা করবেন। তো দেশে ফিরলে এটার হয়তো একটা ফয়সালা বা সমাধান আশা করি হয়ে যাবে। আমার কথা হচ্ছে, যে জিনিসটাই আমরা একমত হয়েছি সেটার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিতর্কটা কেন তোলা হচ্ছে, এবং বিতর্কটা তোলা হচ্ছে সাংবিধানিক। তো বিতর্ক তো আমরা সবকিছু নিয়ে তুলতেই পারি। আজকে আমরা যেটার ব্যাপারে একমত হচ্ছি, কালকে আমরা একমত নাও তো থাকতে পারি, সেটা থেকে তো লোকেরা সরে যেতে পারে। তো সুতরাং আজকে আমরা জনগণের যদি রায় নিয়ে একটা জিনিস সেটেল করতে পারি, তাহলে এটাকে কিন্তু কোনো দল আর সরাতে পারবে না। তখন সরাতে হলে আবার গণভোট নিতে হবে। তা আমরা এই সংস্কারটাকে সাস্টেইনেবল করার জন্য, শক্তিশালী করার জন্য আমাদের অসুবিধা কি? আমারটা জনগণ যদি না মানবে না, বাদ দিয়ে দিবে। জনগণ যদি মনে করে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটাই সঠিক, তাহলে সে এটাকে সাপোর্ট করবে না। এই জায়গাটাই আমাদের স্ট্রং আর্গুমেন্ট হচ্ছে যে যেহেতু রাষ্ট্রের এটা গুরুত্বপূর্ণ জায়গা, সাংবিধানিক সংস্কার, সাংবিধানিক আমূল পরিবর্তনের ক্ষমতা যেহেতু পার্লামেন্টের এককভাবে নাই, এটার ক্ষমতা রাষ্ট্রের, জনগণের। এবং আমরা যখন সংবিধান রচনা করি, তখন দেখবেন ঘোষণাপত্রে, সংবিধানের আমরা প্রথমেই বলি যে উই দ্য পিপল, আমরা জনগণ। তা আমরা জনগণকে এই ক্ষমতাটা দুটো ভাবে হতে পারে। একটা হচ্ছে গণপরিষদ নির্বাচন, যেই গণপরিষদকে মানুষ এখতিয়ার দিবে যে সে নতুন সংবিধান প্রণয়ন করবে, অথবা পুরা সংবিধানকে সংস্কার করবে, সংবিধানের যে কোনো ধরনের পরিবর্তন সে করতে পারবে। কিন্তু নির্বাচিত পার্লামেন্ট সংবিধানের যে কোনো পরিবর্তন করতে পারে না। সংবিধানের কিছু কিছু জায়গা থাকে, যেমন আপনাকে আমি বলি যে আমাদের এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটাকে আমরা বলতে চাই যে এটা কোনো সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বা আপনার 2/3 মাধ্যমে এটা পরিবর্তন করা যাবে না। এটাকে পরিবর্তন করতে হলে আবার গণভোটে যেতে হবে। তো এই ডায়ালগ গুলো, আলোচনা গুলো আমি যেটা মনে করি যে জনগণ শুনছে, দেখছে। এবং আমি যদি জনগণের কাছে ক্ষমতাটা হস্তান্তর করতে চাই, এর এই ঐক্যটা কেন আমরা ধরে রাখতে পারলাম না? এবং ধরেন এই যে যে বিচার বা ফ্যাসিস্ট মুক্ত করা, আপনারা এখন নির্বাচনের কথা বলেন না গণভোটের কথা বলেন, ফ্যাসিস্টদের দোষরা তো সব জায়গায় বসা। আমরা সেনাবাহিনীকে ক্লিন করতে পারলাম না ফ্যাসিস্টদের হাত থেকে, আমরা প্রশাসনকে ক্লিন করতে পারলাম না ফ্যাসিস্টদের হাত থেকে, আমরা বরঞ্চ ওই লাইনেই হাঁটছি। তো ডক্টর ইউনূসকে যে প্রত্যাশা নিয়ে জনগণ বসালো, বা ওনার ভাষায় ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে যারা আন্দোলন করেছে,
ওনার এই যে ফেলিয়ার, এটা আপনি কিভাবে দেখেন? এটা ফেলিয়ারই বলবো, এখন আর এটা মাঝামাঝি বলা। দেখেন, ডক্টর ইউনূসের এটা একটা বড় ফেলিয়ার, এটা আমরা প্রথম থেকেই বলে এসেছি। আমি ওনাকে ব্যক্তিগতভাবে সামনাসামনিও বলেছি যে আপনার উচিত ছিল, আপনি যখন এই দায়িত্বটা বাধ্য হয়ে বা যেভাবে হোক আপনি নিয়েছেন, আপনার উচিত ছিল এই গণ অভ্যুত্থানের সকল পক্ষকে নিয়ে একসাথে প্রথমে বসার পরে একটা ডায়লগ হতে পারতো যে উনি কি কি করতে চান, উনি কি কি এখতিয়ার চান। ইভেন আমি মনে করি উনি একটা টেনিওরের ব্যাপারে উনি একটা মতামত চাইতে পারতেন, বা উনি ওনার নিজের ডিজায়ারটা প্রপোজ করতে পারতেন যে দেখেন আমি এই করতে চাই, এবং এটা একটা আমাদের মধ্যে একটা সমঝোতামূলক আলোচনা হতে পারতো। এটা আমি মনে করি সত্যিকার অর্থে একটা গ্যাপ। এটা হতে পারে ওনার ব্যর্থতা, হতে পারে ওনার সীমাবদ্ধতা, ইন্টেনশনালি উনি এটা করেছেন কিনা সেটা তো আমরা আর বলতে পারবো না, আর করার কথা না ইন্টেনশনালি, কারণ ওনার তো কোনো ব্যাড ইন্টেনশন থাকার কথা না। নাম্বার টু হচ্ছে যে দেখেন, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের চাওয়া পাওয়া তো অনেক বিশাল, আমরা অনেক কিছু অর্জন করতে চাই। তো পৃথিবীতে সবকিছুকে আমরা অর্জন করতে পারি? সব তো পারি না। যেমন দেখেন, আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে বলেন যে আমি মনে করি যে শেখ হাসিনার পতন হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে গেছে এবং সেটা ভারতে গিয়ে পালিয়েছে, এই তিনটা জিনিসকে আমি একটা অবিস্মরণীয় অর্জন মনে করতে চাই। কারণ আমরা সারা জীবন মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে শেখ হাসিনা হচ্ছে ভারতের একটা পুতুল সরকার, এবং এটা ছিল আমাদের একটা এক ধরনের দাবি বা আমাদের এক ধরনের বলতে পারেন যে ক্লেম। কিন্তু এটা প্রুভ হয়ে গেছে, ভারতের যে সে পুতুল সরকার ছিল এবং ভারত সরকার যে নীতিমালা লঙ্ঘন করে আমাদের রাষ্ট্রকে বন্ধু হিসাবে না নিয়ে শেখ হাসিনাকে বন্ধু হিসাবে নিয়েছেন একমাত্র, এটা আমরা আগে বলতাম, কিন্তু এটা শেখ হাসিনার সেখানে অবৈধভাবে অবস্থান, পলায়ন সবকিছু মিলে এটা প্রুভ হয়ে গেছে। এই গণ অভ্যুত্থানের এই অর্জনটাকে আমি অনেক বড় করে দেখি। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আর কিছু যদি এই গণ অভ্যুত্থান থেকে নাও পাই, আমার অন্তত মনে কোনো খেদ নাই, যে আমি মনে করি যে একটা বড় কিছু পেয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ তো মানে যেভাবে ধরেন এখনো অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে বা যেভাবে ভর করে আছে সব জায়গায়, এই এই অর্জন যে কোনো সময় ব্যাহত হতে পারে। ডক্টর কনক, আমি একমত আপনার সাথে, আমি একমত। আমাদের ইতিহাস তো বলে যে আমরা স্বাধীনতা অর্জন করে স্বাধীনতাকে সংহত করতে পারি নাই, আমরা বিজয় অর্জন করেছি, বিজয়কে সুসংহত করতে পারি নাই। আমরা 90-এ এরশাদ সরকারকে হটিয়ে আবার এরশাদের সাথেই তো আমরা জোট করেছি বিভিন্ন দল, এবং এটা থেকে তো আমরা কেউ মুক্ত না। তো সুতরাং স্বৈরাচার বিরোধী আন্দোলনের আমাদের যে রূপরেখা ছিল, আমরা যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটা চালু করেছিলাম, এটার সুফল তো 2-3 টার্মের পরে আমরা আবার হারিয়ে ফেলেছি। সুতরাং আমি আপনাকে বলবো যে আমাদের মুক্তিযুদ্ধ তো আমাদের একেবারে অবিস্মরণীয় অর্জন। এত প্রাণের বিনিময়ে আমরা যেখানে একটা রাষ্ট্র, একটা পতাকা, একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, তা আমরা কি সব অর্জন করতে পেরেছি? আমরা তো পারি নাই। যেই শেখ মুজিবুর রহমানের উপরে আমরা সবকিছু নির্ভর করেছি, উনিই তো আমাদের গণতন্ত্র ধ্বংস করেছেন, উনিই তো আমাদেরকে মানে সংবাদপত্রের স্বাধীনতা সহ সবকিছু বিনষ্ট করেছেন, উনিই তো আপনার মানে গুপ্ত হত্যা চালু করেছেন, করেন নাই? করেছেন তো। তো ফলে কি হয়েছে, আমাদের বাংলাদেশের এই যে ব্লাডের লেগেসি, এই যে একটা মানে অপরাজনীতির সূচনা, সেখান থেকে তো আমরা আর বের হতে পারি নাই। জিয়াউর রহমান একটা আশাবাদ জাগ্রত করেছিলেন, 90-এর মধ্যে দিয়ে আমরা আবার একটা গণতন্ত্রের যাত্রা করেছিলাম, কিন্তু সেটাকে আবার থামিয়ে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগই সেটা নষ্ট করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বলেছেন, আমাদের প্রত্যাশা অনেক বড়। এই যে প্রশাসনে ফেসিবাদ আছে, এই যে বিভিন্ন জায়গায় ফেসিবাদের দোসররা আছে, গণহত্যাকারীরা আছে, গুমের নায়করা আছে, এটা তো আমাদের দ্বিতীয় পর্যায়ের স্ট্রাগল। দেখেন, আমাদের গণ অভ্যুত্থানটা একটা মানে আমি অনেকে বলেন এটা একটা প্ল্যান কিনা, অনেকে বলেন যে এটা একটা মেটিকুলাস ডিজাইন কিনা। আমরা যারা রাজপথে ছিলাম, সক্রিয় ছিলাম, ভেতরে বাইরে ছিলাম, হ্যাঁ, আমি আপনার একটা কথার প্রতিবাদ করি। আপনি যেটা বলেছেন যে অনেকে আমাদেরকে বলে ডিপ স্টেটের সাথে এটা আছে, আসলে এগুলো সবই অপপ্রচার। কেউ কেউ হয়তো মনে করেন যে আমাদের অনেক কিছু ক্ষমতা আছে, আমি মনে করি আমাদের তেমন কোনো ক্ষমতা নেই। একটা ক্ষমতাই আছে, আমাদের আমাদের সকল দলের সাথে একটা সুসম্পর্ক আছে, আমাদের সম্পর্কে কোনো বদনাম নাই, বা আমাদেরকে কেউ স্বার্থবাজ বলছে না, বা এখন পর্যন্ত আমাদেরকে নানাভাবে কোনোভাবে হেয় করার জন্য কোনো কিছু পাচ্ছে না।
ফলে আমাদেরকে এতদিন নানা মানে ব্লেম করে এসেছে। তা এখন আমাদেরকে বলছে আমরা হঠাৎ করে ডিপ স্টেট, আমরা এইটা সেটা, যাই এটা রাজনীতি করলে অনেক কথা শুনতে হয়, আমরা এটাকে খুব কিছু মনে করছি না। আপনার যে প্রসঙ্গটা আপনি বলেছেন যে অনেক কিছু আমরা অর্জন করতে পারিনি, অর্জন একদিনে সবকিছু হয়ও না। এবং আপনারা যে আজকে বিভিন্নভাবে ভয়েস রেজ করছেন, আমরাও বিভিন্নভাবে ভয়েস রেজ করছি, আমরা যে স্ট্রাগল করছি, এবং এটা কিন্তু মানে একটা চলমান একটা সংগ্রামের নাম, এবং সেই সংগ্রাম আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমাদের জুলাইয়ের যে সুযোগটা সৃষ্টি হয়েছে, ডক্টর ইউনূস যেটা সবসময় বলেন যে এই সুযোগটা যাতে আমরা হাতছাড়া না করি, তা আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। এবং আপনি যেটা বলেছেন যে এটা অনবরত আমাদেরকে এই দাবিটা দিতে হবে যে আমাদের ফ্যাসিস্টরা যাতে কোনো সুযোগ না পায়, ফ্যাসিজম যাতে ঢুকে না পড়ে, আমাদের অনৈক্যের সুযোগে যাতে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা ব্যাহত না হয়, আমরা যে সংস্কারের এবং পরিবর্তনের কথা, নতুন রাজনৈতিক স্বপ্ন বন্দোবস্তের কথা আমরা যেটা বলছি, সেটা থেকে যাতে আমরা বিচ্যুত না হই। কিন্তু ওটা তো আছে মঞ্জু ভাই, কিন্তু ধরেন নতুন যেই ছাত্র জনতা, নতুন যে নেতৃত্বটা আমরা দেখছিলাম ছাত্রদের মধ্যে, তারাও তো ডিরেইলড। তারাও কেন এই অবস্থায় হয়ে গেল, মানে তারাও কেন বিপ্লবটাকে ধারণ করতে পারলো না? মানে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ বা তাদের যেসব কার্যক্রম, তারা নিজেরাই তো আসলে সিদ্ধান্ত নিতে পারছে না। ডক্টর ইউনূস একজনকে পরিচয় করাই দিলেন যে তিনি মেটিকুলাইজ ডিজাইনের মানে জনক। তো মানে এইসব বলে মানে কি হচ্ছে? মানে আমরা আসলে ধরেন জুলাই শহীদদের একটা সঠিক নির্ভুল তালিকা এখন পর্যন্ত করতে পারে নাই। জুলাই শহীদ আহতদের চিকিৎসার আসলে কি অবস্থা আমরা কিন্তু ভাষা ভাষা জানি, আমরা স্পষ্ট জানি না। যে ছেলেগুলো চোখ হারিয়েছে, পঙ্গু হয়েছে, তাদের মানসিক স্বাস্থ্যের কি অবস্থা, তাদের পুনর্বাসনের কি অবস্থা, আমি কিছু জানি না। কিন্তু তো এই অবস্থা যদি হয়, আপনি কি মনে করেন যে ভবিষ্যতে বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লব করবে গণতন্ত্রের জন্য? না, আমি আরেকটা বিপ্লবের স্বপ্ন দেখি না যে তা না, আমি এত হতাশ না। আমি দেখি এই জন্য, যেই নতুন প্রজন্ম রাজপথে নেমে এসেছিল, যারা বিভিন্ন গ্রাফিতিও মানে লিখেছে বিভিন্ন জায়গায়, তারা কিন্তু এখন নাই কোথাও। আপনি দেখবেন না যে তারা কিন্তু রাজপথেও নাই, তারা কিন্তু এনসিপি তেও জয়েন করে নাই বড় একটা অংশ, তারা কিন্তু বিএনপি জামাত বিভিন্নভাবে বিভক্ত হয় নাই। তারা কিন্তু, তাদেরকে আমরা এক সময় মানে ঠাট্টা করে বা যে কোনো উপহাস করে বলতাম যে এরা হচ্ছে ফেসবুক জেনারেশন, বা এরা ওই যে জুম জেনারেশন, যেটাকে জেনজি বলা হচ্ছে। এরা কিন্তু রাষ্ট্রের ইস্যুতে কনসার্ন ছিল না। আমরা যে ইলেকশনে ভোট দিতে পারি নাই, আমাদের যে গুম হয়ে গেছি, খুন হয়ে গেছি, এগুলো নিয়ে কিন্তু তারা কখনো সোচ্চার হয় নাই। কিন্তু যখনই তারা সোচ্চার হয়েছে, তখন কিন্তু তারা একটা চেঞ্জ ঘটিয়ে দিয়েছে। এবং আপনি দেখবেন তাদের আচরণ, তাদের ভোকাবুলারি, তাদের স্ট্র্যাটেজি আমাদের সাথে সম্পূর্ণ ভিন্ন, তাদের টার্মগুলো ভিন্ন। তারা বলেছে ঢাকা ব্লকেট, ঠিক আছে, তারা বলেছে কমপ্লিট শাটডাউন, তারা বলেছে রেমিটেন্স শাটডাউন। তাদের ভাষাগুলো দেখেন একটু অন্যরকম, তাদের স্লোগানগুলো ভিন্ন। বুকের ভেতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর। হ্যাঁ, তারপরে ওই যে ওদের এগুলো তো একটা টার্ম আকারে দাঁড়িয়ে গেছে, যে একটা পরে তো আরেকটা যায় না, সেও দাঁড়ায় থাকে। তো এই জেনারেশন তাইলে ওরা কি করবে? ওরা কিন্তু অবজার্ভ করছে। এই যে আমরা যারা সংস্কারের কথা বলছি না, আমরা যারা আপনি যেটা বলছেন ডিরিল্ড হয়ে যাচ্ছে, ওরা কিন্তু ফলো করছে। এবং আপনি তো এই যে বলছেন, আমি বলছি যারা নেতৃত্বে ছিল, তারা নেতৃত্বের যে উদ্দেশ্য নিয়ে তারা না মাঠে নেমেছিল, সেখান থেকে তারা সরে এসেছে। তারা অনেকে ডিরেইলড হওয়ার পথে বা হয়ে গেছে আর কি, আমি সেটা বলবো। যারা নেতৃত্বে আছে এখন তাদের এটা 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 ডক্টর কনক, আপনি কিন্তু একজন শুধু মিডিয়া ব্যক্তিত্ব না, আপনি কিন্তু গবেষকও, যেহেতু আপনি পিএইচডি করেছেন, আপনি অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করেন। পৃথিবীর ইতিহাসে বেশিরভাগ গণ অভ্যুত্থানই কিন্তু ব্যর্থ হয়েছে, এটা আপনাকে মনে রাখতে হবে। বেশিরভাগ বিপ্লব কিন্তু বেহাত হয়েছে, এটা আপনাকে মনে রাখতে হবে। আমাদের এই গণ অভ্যুত্থানের নেচারটা, এটাকে আপনি কোনো কিছুর সাথে মিলাতে পারবেন না। দেখেন 90-এর গণ অভ্যুত্থান কিন্তু একটা রাজনৈতিক নেতৃত্বের অধীনে হয়েছে। এবারের গণ অভ্যুত্থান কিন্তু রাজনৈতিক নেতৃত্বের অধীনে হয় নাই। এবারের গণ অভ্যুত্থানে কোনো আমাদের সামনে কোনো আইকনিক ফিগার ছিল না, ঠিক আছে। আপনি যদি রুশ বিপ্লবের কথা বলেন, আপনি দেখবেন সেখানে একটা আইকনিক থিওরিটিক্যাল একটা বয়ান ছিল। এবারের গণ অভ্যুত্থানটা এটা এটা এমন ভাবে রোল করেছে, এখানে যেমনি আমাদের 15 বছরের সংগ্রামের স্মৃতি আছে, এখানে আমাদের মুক্তিযুদ্ধের লড়াইয়ের অনুপ্রেরণা আছে, এখানে ব্রিটিশ বিরোধী সংগ্রামের অনুপ্রেরণাকেও আপনি পাবেন।
এখানে আপনি সেকুলারদের অংশগ্রহণ পাবেন, এখানে আলেম ওলামা হুজুরদের অংশগ্রহণ পাবেন, এখানে এই যে নানা মানে ক্লাসের অংশগ্রহণ পাবেন। আপনি যদি কোনো ক্রেডিট দিতে হয় নেগেটিভলি, এই গণ অভ্যুত্থানের প্রধান ক্রেডিট দিতে হবে কিন্তু হাসিনাকে। যেমনি ভাবে মুক্তিযুদ্ধের ক্রেডিট আপনাকে দিতে হবে পাকিস্তানি শাসকদের ভুল সিদ্ধান্তকে, ঠিক আছে? কারণ পাকিস্তানি শাসকদের একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছিল। আর শেখ হাসিনার একের পর এক উস্কানিমূলক, প্রহসনমূলক এবং গণতন্ত্র ধ্বংসকারী, মানে আমি আর কি বলবো, ভাষা খুঁজে পাই না, তার লুটপাট সীমাহীন, মানে কোনো কিছুতে আপনি দেখবেন সব দিক থেকে সে নিজেকে নিজে ঘেরাও করে ফেলেছে। তো সুতরাং তার অনিবার্য পরিণতি যেটা, যেটা ক্লাসিক্যাল, আপনি আমাকে অনেকে অনেক জায়গার সাথে তুলনা করে। আজকেও একটা টক শোতে আমাকে একজনে বললো যে নেপালে এটা হইতাম, ভাই নেপালে কি আপনার এমপিরা পালিয়ে গেছে? নেপালে কি আপনার মসজিদের ইমাম পালিয়ে গেছে? নেপালে কি আমাদের সিটি কর্পোরেশনের টয়লেটের পাহারাদাররা পালিয়ে গেছে? এত মেসিভ পলায়ন পৃথিবীর কোথায় হয়েছে? ওইটা হাসিনার এই পলায়নটা আসলে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল হাসিনা পালাই গেছে এটা বুঝতেও 7 দিন সময় লাগছে। আমি আপনাকে বলি ডক্টর কনক, আমি যখন জেলখানায়, যখন আমার কাছে খবর পড়লো, খবর পৌঁছালো, যেখানে তো জেলখানায় খুব উল্লাস চলছে, আমি যে কোনো কারণে হোক একটা আইসোলেটেড জায়গায় ছিলাম, তো আমি একজনকে অনেক কষ্টে দূর থেকে ডেকে জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছে, সবাই এত উল্লাস করছে কেন? তো একজন আমার এসে বলে যে শেখ হাসিনা পালায় গেছে। তা আমি বললাম যে ধরতে মনে হয় ডক্টর পিনাকির কোন একটা পোস্ট দেখছে, যে এটা দেখেই সে অস্থির হয়ে গেছে, পালানো মানে 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 আমার বিশ্বাসই হচ্ছে না যে মানে পালাইতে পারে। কারণ আমাদেরকে তো আপনারা বা আরো অনেকেই বলেছেন যে একদিন এদেরকে পালাই যেতে হবে, বা আমরাও তখন বলেছি যে এই শেখ হাসিনার পলায়ন ছাড়া উপায় নাই। কিন্তু মানে আমরা বলেছি ঠিক আছে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এটা কখনো বাস্তবে হবে কিনা। তো যখন আমি কনফার্ম হয়েছি যে শেখ হাসিনা আসলেই পালাই গেছে, সত্য কথা, বিশ্বাস করেন আমি সাথে সাথে সেজদায় পড়েছিলাম। তো এটা শুধু আমার ঘটনা না, আপনি হয়তো লক্ষ লক্ষ লোককে দেখবেন যে তারা বিশ্বাসই করে নাই যে শেখ হাসিনা আসলে পালাই যেতে। আমার অনেক বড় বড় নেতার সঙ্গে ওই সময় কথা হয়েছে, অনেকেই আসলে মানে বিশ্বাস করতেও সময় লাগছে আর কি, যে আবার ফিরে আসে কিনা কি। হয়তো মঞ্জু ভাই, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু যেতে চাই, সেটি হচ্ছে আপনি দেখছেন যে সাম্প্রতিক সময় জাকসুতে শিবিরের একটা বিজয়, জামাত ইসলামীর যে সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয়। তো এটা একটা নিউ পলিটিক্যাল পোলারাইজেশন বলছেন অনেকে। জামাতের এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? সামনে নির্বাচনের প্রভাব কতটুকু পড়তে পারে? আমাদের পশ্চিমা দুনিয়া এটাকে কিভাবে দেখছে? সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা কি একটু যদি সংক্ষেপে বলেন। না, শিবিরের নেতৃত্বে যেই আপনার জোটটা হয়েছে, আমি মনে করি, আজকে আমাকে একজন সাংবাদিক বলেছেন, আমার কথাটা খুব ভালো লেগেছে। উনি বলেছেন জামাত হয়তো কোনো না কোনো দিন ক্ষমতায় আসার স্বপ্ন দেখতো, কিন্তু শিবির জাকসুতে জিতবে এইটা মনে হয় না যে তারা ভুলেও কখনো কল্পনা করেছে। তাহলে এই যে একটা ফেনোমেনা আমরা দেখলাম, যে ছাত্ররা একটা ট্রেন্ডের মানে ধারণাকে বদলে দিয়ে তারা একটা ইলেকশনের রেজাল্ট দিয়েছে, এখানে দুটো জিনিস। একটা হচ্ছে যে এই এর এর মূল রহস্যটা কি? এর অনেকগুলো রহস্য আমার কাছে মনে হয়। একটা রহস্য হচ্ছে শিবির কিন্তু তার ট্রেডিশনাল প্রসেসে ইলেকশনটা ফেস করে নাই। সে কিন্তু এক ধরনের একটা রিফর্ম প্রসেসের মধ্য দিয়ে ইলেকশনে সে হাজির হয়েছে। সে কিন্তু ইভেন তার শিবির নামেও আসে নাই, সে কিন্তু একটা জোট তৈরি করেছে, এবং আপনি দেখবেন তার জোটে এমন কিছু লোককে সে নিয়েছে, অ্যাকোমোডেট করেছে, যেটাকে কিন্তু একটা ইনক্লুসিভ ফর্মে সে করেছে। তার পার্টিটা, দলটা ইনক্লুসিভ ফর্মে না থাকলেও, যেমন আমি আপনাকে বলি যে শিবিরের যেই কাঠামো, সেই কাঠামোতে বলা হয়েছে যে শিবিরের একজন সদস্যকে হতে হলে তাকে ইসলামের ফরজ ওয়াজিব সমূহ মেনে চলতে হবে, সে কবিরা গুনাহ সমূহ থেকে তাকে দূরে থাকতে হবে, এটা ম্যান্ডেটরি একজন সদস্যের জন্য। কিন্তু শিবির যে প্যানেলটা দিয়েছে সেখানে আপনি দেখবেন অনেক তার সদস্যও না, এবং এই 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 যে অব্লিগেটরি মানে চারিত্রিক গুণ যেটা বর্ণনা করা হয়েছে, আপনি যদি এখন দেখেন এই তারা যে এইভাবে ইলেকশনটাকে হ্যান্ডেল করেছে, এটা তাদের দলীয় চারিত্রিক গুণাবলীকে কিন্তু এক্সিট করে গিয়েছে তারা। কারণ ছাত্র শিবিরের একটা মৌলিক জায়গা হচ্ছে তারা ইসলামিক শরিয়া মেনে চলার একটা ওরিয়েন্টেশন তাদের নেতাদেরকে দেওয়া হয়, তাদের কর্মীদেরকে দেওয়া হয়। কিন্তু এখানে দেখা গেছে তারা একটা উদার নীতি গ্রহণ করেছে। তো ধরেন তারা সর্বমিত্র চাকমাকে সেখানে প্রার্থী দিয়েছে,
তারা একটা নারীকে প্রার্থী দিয়েছে যে হয়তো হিজাব পরে না বা শালীনভাবে চলে, হতে পারে সে তাকে দিয়েছে। এখন এটা কিন্তু যদি শিবিরের ফ্রেমওয়ার্কে প্রশ্ন তোলেন, তাহলে এইটা কিন্তু শিবির দিতে পারে না, কিন্তু শিবির সেটা দিয়েছে। দিয়ে সে কিন্তু একটা বিজয় অর্জন করেছে, সে কিন্তু একটা ইনক্লুসিভ ফর্মে গিয়েছে। যাওয়ার কারণে আমি কিন্তু এটার মধ্য দিয়ে একটা বিরাট রিফর্ম ইস্যু দেখি, যে সে যেহেতু এটাতে চলে গেছে, সুতরাং এখান থেকে কিন্তু তাকে আর ফিরে আসার তার সুযোগ নেই। তাকে অনবরত সামনের দিকে যত যত মানে ছাত্র সংসদে সে ইলেকশন করুক, তাকে কিন্তু এই পলিসির মধ্যে থেকে যেতে হবে। এবং এই পলিসি যেহেতু সে নীতিগতভাবে একমত হয়েছে, অ্যাকসেপ্ট করেছে, এই পলিসি ছাত্র শিবিরকে তার চিন্তার বাইরে বা তার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু একটা ইনক্লুসিভ ছাত্র সংগঠন আকারে তাকে হাজির করবে। এটা হচ্ছে আমি একটা বড় একটা সাফল্য দেখি। 2 নম্বর যে বিষয়টা আমি দেখি সেটা হচ্ছে যে শিবিরকে বা শিবিরের প্যানেলটাকে ছাত্ররা নিয়েছে যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট আকারে। কারণ আমি যদি দেখি যে সেখানে ছাত্র দল বা অন্যান্য যারা তাদের যে অ্যাপ্রোচটা ছিল, সেটা অ্যাপ্রোচটা ছিল এক ধরনের এস্টাবলিশমেন্ট। দেখবেন আপনার ইলেকশনের আগেই তারা কিন্তু এক ধরনের ব্লেম, এক ধরনের পোক করা, এক ধরনের লেভেল দেয়া, এই ধরনের কাজগুলো তারা করেছে। ফলে ছাত্রদের কাছে মনে হয়েছে, যেমন দেখেন যে সর্বপিত্র চাকমা যে যাকে প্রার্থী দেওয়া হয়েছে বা জুমাকে যে প্রার্থী দেওয়া হয়েছে, সে কিন্তু নানা ধরনের ব্লেমিং এর, শেমিং এর শিকার হয়েছে। ফলে ছাত্রদের কাছে সে কিন্তু মজলুম আকারে উপস্থিত ছিল। তাহলে ছাত্ররা দেখা যাচ্ছে, আপনি দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে ছাত্র রাজনীতি যতদিন প্রপার ওয়েতে ছিল, ততদিন ক্যাম্পাসগুলো সবসময় কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট ছিল। এটা একদম আপনি আইয়ুব খানের সময় থেকে শুরু করে দেখলেও আপনি দেখবেন ছাত্ররা সবসময় এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে ছিল। এরশাদ এই জিনিসটা কিছুটা ব্রেক করেছে, আর ফাইনালি এটা করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যে ক্যাম্পাসে সে সকল বিরুদ্ধ মতকে স্তব্ধ করে দিয়েছে। ফলে যখনই সুযোগ পেয়েছে তারা কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট পজিশন নিয়েছে। এখন কালকে যদি দেখে যে জামাত এস্টাবলিশ পার্টি, মানে আমি আপনাকে এটা একটা ধারণা করে বলতে পারি, কালকে যদি ধরেন জামাত ক্ষমতায় যদি আসে এবং গণতান্ত্রিক এই ভোটিং সিস্টেম যদি চালু থাকে, তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন ছাত্ররা আবার উল্টো শিবিরের বিরুদ্ধে ভোট দিচ্ছে। এটা 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 ট্রেন্ড, এটা আপনি দেখবেন বিভিন্ন জায়গায়। এবং আপনি দেখবেন জামাত বিভিন্ন জায়গায় যেখানে পার্লামেন্টে ইলেক্টেড হয়েছে, পরের বছর ইলেকশনে কিন্তু অনেক জায়গায় আবার সে হেরেছে। তাই এটা তো হওয়ার কথা ছিল না। যদি আদর্শিকভাবে জামাতকে কেউ ভোট দিয়ে থাকে, জামাতের আদর্শের প্রভাবে ওই জায়গাটাতে তো তার প্রভাবটা আরো বেশি হওয়ার কথা। কিন্তু বহু জায়গায় আপনি দেখবেন যে জামাতের প্রার্থী হেরে গেছে এবং এরপরে অনবরত সে আর সেই সিটটা গেইন করতে পারে না, আবার অন্য জায়গায় কিন্তু সে গেইন করেছে। তো এই সমস্ত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনটাকে আমি কয়েকভাবে দেখি। একটা হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট পজিশনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ধারণ করেছে। তারা এই ধরনের শেমিং, তারপরে আপনার নানা ধরনের ফ্রেমিং কে অন্যায্য এই কথাটাকে তারা প্রতিবাদ স্বরূপ এটা নিয়েছে। 3 নম্বর হচ্ছে শিবিরের মধ্যে একটা বিরাট রিফর্ম ইস্যু আমি দেখতে পাই, এবং এটা হয়তো জামাতকেও টাচ করতে পারে নেক্সট ইলেকশনে। জামাতও হয়তো এই পলিসি নিতে পারে, কারণ শিবির 81তেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ভালো বিজয় অর্জন করেছিল। সেখানেও কিন্তু একজন উপজাতি প্রার্থী ছিল শিবিরের প্যানেলে, সেখানেও কিন্তু বিভিন্ন মানে ফেইথ গ্রুপের লোকদেরকে তারা অ্যাকোমোডেট করেছে। তাহলে তার মানে বোঝা যাচ্ছে কি, যে তার যে এক্সক্লুসিভ ফর্ম, এটা কিন্তু পিপল অ্যাকসেপ্ট করছে না। আপনি দেখবেন শিবিরের বিরাট অবদান এবার আন্দোলনে, কিন্তু সেখানে কিন্তু শিবিরের নামে সে ইনভলভ হয় নাই। শিবিরের বিভিন্ন কোচিং সেন্টার আছে, নাম খুব বিখ্যাত, রেটিনা একটা কোচিং সেন্টার আছে, ফোকাস একটা কোচিং সেন্টার আছে, কনফিডেন্স একটা কোচিং সেন্টার আছে। এখানে কোনোটাতে কিন্তু শিবির কোচিং হিসাবে সে ইউজ করে নাই, সে একটা কমন নাম দিয়েছে। এবং এই নামে কিন্তু শিবিরের কোচিং এর মধ্যে কিন্তু অনেক হিন্দু ছাত্ররা, অনেক বিরুদ্ধ মত এবং ছাত্রলীগের আওয়ামী লীগ পরিবারের সদস্যরাও শিবিরের কোচিং এ গিয়ে ভর্তি হয়। আমার নিশ্চিত বিশ্বাস, সেই কোচিং এর নামটা যদি শিবির কোচিং হতো, তাহলে কিন্তু ওই আওয়ামী লীগের লোকেরা ওখানে আসতো না, ওই নন ফেইথ গ্রুপের লোকেরা সেখানে ইনভলভ হতো না। তাহলে এটা কিন্তু একটা রিয়েলাইজেশন যে আমি শিবির বা জামাতের নামে অ্যাকসেপ্টেবিলিটি তৈরি করতে পারছি না, কিন্তু আমি যখন একটা গ্রেটার ফর্মে যাচ্ছি, আমি যখন একটা ইনক্লুসিভ ফর্মে যাচ্ছি। এবং আরো একটা মজার জিনিস দেখবেন যে শিবিরের প্যানেল থেকে যেই ঘোষণাপত্রটা দেয়া হয়েছে, যেই নির্বাচনী ইশতেহারটা ঘোষণা করা হয়েছে, তো হচ্ছে সে নামাজ পড়েছে কিনা, দ্বিতীয়ত দেখবেন সে কোরআন পড়েছে কিনা, তৃতীয়ত দেখবেন সে আত্মসমালোচনা করেছে কিনা, তার সে ইসলামী সাহিত্য পড়েছে কিনা, এগুলো হচ্ছে তার ফ্রেমওয়ার্ক।
কিন্তু সে যখন পাবলিকলি অ্যাপিয়ার করছে, সেটা বলছে না যে আমরা যদি নির্বাচনে বিজয়ী হই আমরা সবাইকে কোরআন পড়ার জন্য উদ্বুদ্ধ করব, আমরা যদি বিজয়ী হই আমরা সবাইকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করব। এই কথাগুলো কিন্তু সে বলছে না। তাহলে সে তার সাংগঠনিক ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে সে বলছে আমরা যদি নির্বাচিত হই এখানে কোনো নারীরা সে কি পর্দায় আছে না বেপর্দায় আছে এটা বিবেচনা করা হবে না, তাকে তার অধিকার ফিরিয়ে দেওয়া হবে বা তার অধিকার নারীরা নিরাপত্তা পাবে। তো এটা সে কি কিন্তু বলছে নির্বাচনে বিজয়ের জন্য ডাবল স্ট্যান্ডার্ড মনে করছেন? মানে শিবির কি তার কনস্টিটিউশন শিবিরের ভায়োলেট করে এই শুধুমাত্র ভোটে জেতার জন্য তারা এই অবস্থায় গেল, নাকি এটি রিয়েল সংস্কার আপনি বলতে চাচ্ছেন? না, আমি এটাকে ডাবল স্ট্যান্ডার্ড বলবো না, কারণ এখানে আমি যাদেরকে চিনি যারা এই যে সাদিক কায়েম সহ আহ ওরা যারা এই কাজগুলোতে ইনভলভ, আমি মনে করি যে এদের মধ্যে এক ধরনের মানে এদের মধ্যে এক ধরনের সংস্কারবাদী চিন্তা আছে। কেন আছে আমি আপনাকে বলছি। কারণ এই গণ অভ্যুত্থানে সাদিক কায়েমকে আপনি দেখবেন সে যেভাবে ওয়ার্ক করেছে, সে যেভাবে কাজ করেছে পুরোটাই কিন্তু তার শিবির ফ্রেমওয়ার্কের বাইরে এসে সে করেছে। এবং এটা কিন্তু তার দল কিন্তু তাকে এটার সুযোগটা দিয়েছে, দল এটাকে এন্ডোর্স করেছে। সেই জন্য আমি এটাকে রিফর্ম আকারে দেখি। এখন এটা যদি রিফর্ম আকারে না নিয়ে সে যদি ডাবল স্ট্যান্ডার্ড কৌশল আকারে দেখে তাহলে এটা কিন্তু বেশি দিন সাস্টেন করবে না। এরপরের ইলেকশনে কিন্তু সে ফেল করবে। এবং মানে এটা এমন একটা অবস্থা হবে কোনো কারণে যদি সে ফেল করে তাহলে কিন্তু তার এক্সিস্টেন্স প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তো এখন আপনি তো একসময় শিবিরের সভাপতি ছিলেন। জি জি ছিলাম। একসময় শিবিরের সভাপতি ছিলেন এবং আপনারা জামাতের মধ্যে সংস্কারের দাবিতে আপনারা বের হয়ে এসে আমার বাংলাদেশ এই পার্টিটা করেছেন। তো এখন ধরেন জামাতের মধ্যে বা শিবিরের মধ্যে যে পরিবর্তনটা আমরা দেখছি, আপনারা কি আবার একীভূত হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? অনেকেই মনে করছেন আর কি, অনেকে আলোচনায় আছে যে এবি পার্টি আর জামাত বোধহয় এখন এক হয়ে যাবে। এবং না না, এইটার কোনো সুযোগও নাই, কোনো প্রশ্নও নাই। কয়েকটা কারণ আমি আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে এই জিনিসটা অনেকে বুঝতে ভুল করে, আমরা কিন্তু জামাতের কোনো রিফর্ম পার্টি করি নাই। আমি যখন জামাতের ভিতরে ছিলাম তখন আমি জামাতের রিফর্ম নিয়ে কাজ করেছি, রিফর্ম ইস্যুতে আমি ভয়েস রেজ করেছি, কথা বলেছি। যখন আমি সেখান থেকে বহিষ্কৃত হয়েছি, এবং আমি জামাতে কিন্তু বহিষ্কৃত হলে আবার জামাতে ফিরে যাওয়া যায়, তো আমি তো ফিরে যাইনি। কারণ আমি যেই ইস্যুতে মানে যে ইস্যুতে আমাকে বহিষ্কার করা হয়েছে সেই ইস্যুতে আমি নিজেকে খুব গর্বিত মনে করি। কারণ আমি মনে করি যে আমি এইটার আমার একটা ভয়েস আমি রেজ করতে পেরেছি, এবং আমি মনে করি আজ হোক কাল হোক জামাত এই রিফর্ম মাস্ট। এবং এই যে আজকে শিবিরের ছেলেরা যে প্রসেসটা নিয়েছে আমি তো তাদেরকে সাধুবাদ জানাই যে তারা কৌশলে এক ধরনের রিফর্ম করে ফেলেছে পার্টির মধ্যে, এবং এটা করবে আগে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই সুদিন অতীতেও এসেছিল কিনা। আমি মনে করি জামাতের এরকম সুদিন অতীতেও এসেছিল। একটা এসেছিল জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পরে, যখন জামাতের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আরেকটা সুদিন এসেছিল যখন জামাত সরকারের অংশীদার হয়েছিল, জামাতের আমির সেক্রেটারি জেনারেল যখন মিনিস্টার হয়েছিলেন, যারা এই রাষ্ট্রের স্বাধীনতার পক্ষে ছিলেন না তারা সেই রাষ্ট্রের মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, মানে 18 জন 20 জনের মতো। সুতরাং এটার চাইতে সুদিন আর মানে সুব্যবস্থা আর কি হতে পারে। কিন্তু সেখানেও দেখা গেছে, কিন্তু এরপরে জামাত কিন্তু আর আগাতে পারে না। এরপরে তাকে নানা ষড়যন্ত্র, নানা পরিস্থিতি, বিএনপির সাথে নানা দ্বন্দ্ব সংঘাত, নানা রকমের কিছু তাকে ফেস করেছে। এখন জামাত তার অতীত অভিজ্ঞতা কেন্দ্র করে, এবং আপনি যে বৈশ্বিক কথাগুলো বলেছেন সেগুলোকে কেন্দ্র করে সে কি কোনো স্ট্র্যাটেজি চেঞ্জ করবে, সে কি কোনো রিয়েলাইজেশনে যাবে, না এখন যে সুযোগটা এসেছে সেই সুযোগের আলোকে সে রাষ্ট্র ক্ষমতায় যাবে, যেমন তাহলে সেটা জামাতের ব্যাপার, জামাত কি নিতে পারে। আমি মনে করি যে যেহেতু জামাত একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, অনেকদিন আগে যারা ছিল জামাতের মধ্যে অভিজ্ঞ লোক ছিল না, এখন জামাতে প্রচুর পিএইচডি আছে, এখন জামাতে প্রচুর প্রফেসর আছে, জামাতে প্রচুর দেশ বিদেশ ঘোরা লোক আছে, জামাতে এমপি ছিলেন 4-5 বার, এরকম লোকও জামাতে এখন আছে। সো জামাতের এই পলিটিক্যাল ম্যাচুরিটিটা এসেছে। বাট রাজনীতির একটা ডাইমেনশন হচ্ছে যে আপনার এই উত্থান পতনটা আপনাকে খেয়াল করতে হবে। যে আপনার পতনের পরে যখন উত্থান হয়, আপনার স্ট্র্যাটেজি বা রিয়েলাইজেশন যদি না হয়, এবং এরপর যখন আবার ডাউনফল হয়, সেটা কিন্তু ভয়ানক ডাউনফল হয়, যেটা কিন্তু জামাতের হয়েছেও। আপনাকে আমি বলি 70-এর মানে 71 সালে যে মালেক মন্ত্রিসভা ছিল, সেই প্রাদেশিক মন্ত্রিসভায় কিন্তু জামাতের বেশ কয়েকজন মন্ত্রী ছিলেন। তাহলে জামাত তো তখনও সরকারের অংশীদার ছিল।
এরপরে যে সেটব্যাক হয়েছে 71-এর পরে, যা ভয়ানক জামাতের জন্য, আজকে আওয়ামী লীগের যে সেটব্যাক জামাতেরও এর চাইতে ভয়ানক হয়েছে। কেন হয়েছে? জামাতের প্রচুর লোককে মেরে রাস্তায় ফেলে রাখা হয়েছিল, যেটা আওয়ামী লীগের এরকম হয় নাই। জামাতের বহু লোক তখন দেশ ত্যাগ করতে হয়েছিল, এবং জামাতের প্রচুর নেতাদেরকে দেখবেন তাদের একটা ছদ্মনাম আছে। তাদের বেশিরভাগ কেন্দ্রীয় নেতাদের একটা একটা ছদ্মনাম ছিল, কারণ তারা নাম বদলে, চেহারা বদলে তাদেরকে বেঁচে থাকতে হয়েছে। এরকম জীবন সংকটের মধ্যে তারা পড়েছিল। ঠিক সেম সংকটটা আবারও এসেছে তাদের একটা বিজয়ের পরে। কোন বিজয়? যেখানে তারা 18 জন, 20 জন, 22 জন এমপি হয়েছেন, 2 জন মিনিস্টার হয়েছেন। এই ঘটনার পরে কিন্তু তাদের উপর আবার আরেকটা সেটব্যাক হয়েছে, এবং সেই সেটব্যাকে তাদের এই মন্ত্রী যারা ছিলেন, এমপি যারা ছিলেন, তাদের একটা বিরাট অংশকে হ্যাং করতে হয়েছে, তাদেরকে জেলে যেতে হয়েছে, তাদের দলীয় অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে। সেরকম একটা সেটব্যাকে তাদের মধ্যে পড়েছে। অর্থাৎ একেবারেই পিকে ওঠার পরে তাদের উপর আরেকটা সেটব্যাক হয়, যেটা আওয়ামী লীগেরও এখন হচ্ছে, যেটা বিএনপিরও হয়েছিল। তাহলে সেটব্যাকের পরে বিএনপি ঘুরে দাঁড়িয়ে ক্ষমতায় চলে আসছে, আওয়ামী লীগ সেটব্যাকের পরে ঘুরে দাঁড়িয়ে ক্ষমতায় চলে আসছে, আপনি দেখবেন। কিন্তু জামাত কখনো সেটব্যাকের পরে ঘুরে দাঁড়িয়ে ক্ষমতায় আসতে পারে না। এবার আপনি যেটা বলছেন যে জামাত এই সেটব্যাক কাটিয়ে এসে ক্ষমতা চলে যেতে পারবে কিনা, সেটা জামাতের স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং এর উপর নির্ভর করবে। আমি যেটা মনে করি যে জামাত একটা রাজনৈতিক দল আকারে তার একটা ক্রেডিবিলিটি তৈরি হয়েছে, তার একটা আদর্শিক শক্তি আছে, তার একটা অত্যন্ত স্ট্রং অর্গানাইজিং ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে, এবং জামাত বর্তমানে সবচেয়ে রিচেস্ট পলিটিক্যাল পার্টি আমি মনে করি, কারণ তার যে সিস্টেমটা এমন যে দলের মধ্য থেকে সে শক্তিশালী। কিন্তু জামাতের দুইটা বড় ধরনের যেই মানে লুফহোলস আছে। একটা হচ্ছে যে সে একটা ইসলামিক রাজনৈতিক দল আকারে সে যখন ইনক্লুসিভ পলিটিক্স করতে চায়, তখন তার কাছে কিন্তু শরিয়া এবং এই দ্বন্দ্বটা আসে। কারণ সে যে পার্লামেন্টের পলিটিক্স করে, পার্লামেন্টারি পলিটিক্সে একটা প্রশ্ন আসতে পারে, এই পার্লামেন্টারি পলিটিক্স ইসলাম অনুমোদন দেয় কিনা, এই ভোট দেয়া, প্রার্থী হওয়া। আপনাকে আমি সবসময় এটা বলি, আমি এটা বললে জামাতের লোকেরা আমার উপর রাগ করে, কিন্তু তারা রাগ না করে তারা যদি এটাকে একটা রিয়েলাইজেশন হিসেবে নেয়, তাদের জন্য লাভ হবে। যেমন জামাতের পার্টির ভেতরে কিন্তু প্রার্থী হওয়া যায় না, জামাতের দলের মধ্যে কিন্তু ওই ধরনের প্রার্থী হয়ে ভোটাভুটি হয় না, অমুক প্রার্থী প্রেসিডেন্ট প্রার্থী, অমুক সেক্রেটারি প্রার্থী ভোট দেন, এটা হয় না। কিন্তু সে যখন ইলেকশনে আসে তখন কিন্তু সে প্রার্থী হয়, স্লোগান দেয়, প্রার্থীর নামে পোস্টার করে স্লোগান দেয়। জামাতের ইলেকশনে, ইন্টারনাল ইলেকশনে, ডক্টর কনক আপনি দীর্ঘদিন ধরে জামাতকে অবজার্ভ করেন, কখনো দেখেছেন জামাতের আমির পদে অমুককে ভোট দিন, জামাতের সেক্রেটারি পদে অমুক দেন না? কারণ এটাকে সে ইসলাম সম্মত মনে করে না, কিন্তু সে ইলেকশন করে ওই সম্মত। তাইলে তার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব কাজ করবে যে আমি ইসলাম সম্মত পথে চলি, কিন্তু যখন ইলেকশনে যাই তখন আমার ইসলাম সম্মত পন্থাটা আমি পালন করতে পারি না বা করি না। এই দ্বন্দ্বটা জামাতে সবসময় কাজ করবে যদি জামাত এটা রিজলভ না করে, এটার একটা বৈধ ব্যাখ্যা কর্মীদের মধ্যে না দেয়। এবং এটা কিন্তু জামাতকে বারবার ইন্টারনালি উইক করে ফেলে। আপনি দেখবেন যখন খালেদা জিয়ার মন্ত্রিসভায় জামাত গিয়েছিল, তখন জামাতের ইন্টারনাল মিটিং এ প্রচুর প্রশ্নের জবাব জামাতকে দিতে হয়েছে, যে আমরা কেন নারী নেতৃত্বের অধীনে, একজন নারী প্রধানমন্ত্রীর অধীনে আমরা কেন মন্ত্রিত্ব শপথ নিলাম। এটা প্রচুর প্রশ্ন জামাতকে করতে হয়েছে। জামাতের আমির এবং সেক্রেটারি যখন আপনার ওই মন্ত্রী হিসেবে ওনারা যখন প্লট বরাদ্দ নিয়েছেন, একজন বনানীতে, একজন উত্তরায়, তখন কিন্তু জামাতের ইন্টারনাল মিটিং এ প্রচুর প্রশ্ন উঠেছে। কারণ জামাত তো দলীয় ভাবে বয়ান দেয় যে আমরা সরকারি সুবিধা নিয়ে কখনো কোনো কিছু করব না। যখন সে সুবিধাটা নেয়, হ্যাঁ, কারণ সে তো সারা জীবন একটা দৈন্য, একটা মানে আমি বলবো যে একটা ওই যে খেজুর পাতার গল্প সে বলে, যে খেজুর পাতার মাদুরে বসে আমরা রাষ্ট্র শাসন করব। তো যখন সে দেখে যে তার নেতারা পাজেরো গাড়িতে চড়ছে, যখন সে দেখে তার নেতারা সামনে পেছনে পুলিশের পাহারায় যাচ্ছে, মানে বিজনেস ক্লাসে চড়ছে, মানে ওই কর্মীরা আর বুঝতে চেষ্টা করে না। কর্মীরা তারা চিন্তা করে যে আমার নেতা তো ওমরের মতো ছেঁড়া কাপড় পরেই তো শাসন করার কথা, ওনাদের এত শান শওকত কেন? তখন দলের মধ্য থেকে এই প্রশ্নটা বারবার আসে। দলের মধ্য থেকে এই প্রচলিত নির্বাচন ব্যবস্থায় জামাত যখন ইনভলভ হয়, তখন তাকে এই প্রশ্ন, এটা জামাতের একটা পার্মানেন্ট স্ট্রাগল ভিতরে, ইনার, এটা জামাতকে থাকতে হবে। এখন দুই নাম্বার হচ্ছে, জি বলেন। দুই নাম্বার যে প্রশ্নটা জামাতকে সবসময় দিবে সেটা হচ্ছে 71 ইস্যু। যদিও তারা মনে করে যে 71 ইস্যু বহুবার বিলীন হয়ে যাবে, এটা বিলীন হয় না। কেন হয় না আমি আপনাকে বলি, যে জামাত 71-এ জামাতের রোল অত খারাপ কিছু, মানে যেভাবে খারাপ বলা হয় অত খারাপ রোল হয়তো ছিল না, কিন্তু যেহেতু নীতিগতভাবে সে এই রাষ্ট্রের পক্ষে ছিল না,
এবং এটাকে সে রেটিফাই না করে সে আবার স্বাধীনতাকে গ্রহণ করে, তখন এই প্রশ্নটা তার মধ্যে ঘুরপাক খায়। ওই যে আমি আপনাকে যেটা বললাম যে 71-এ জামাতের লোকেরা যে সিরিয়াস নিপীড়নের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গুপ্ত হত্যার শিকার হয়েছে, এই হত্যাকাণ্ডটা কারা করেছিল? ওই সময় যারা মুক্তিযোদ্ধা ছিল বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল তারাই করেছে। তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের সেই শক্তি যখন জামাতের উপরে নিপীড়নটা চালিয়েছে, তখন জামাত বলেছে এরা সবাই শহীদ। কিন্তু এখন জামাত এসে বলছে যে মুক্তিযোদ্ধারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। তো এই কথাটা যখন সে বলে, একজন মানুষ তার পলিসি বক্তব্য বদলাতে পারে, কিন্তু বদলানোর একটা ব্যাখ্যা থাকতে হয়। জামাত এই ব্যাখ্যাটা যতক্ষণ পর্যন্ত হাজির না করবে, এই ব্যাখ্যাটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না করবে, ততক্ষণ পর্যন্ত এই তাকে 71 ইস্যুতে তার অপোনেন্টরা তাকে সবসময় পোক করবে, তাকে সবসময় এটাতে প্রশ্নবিদ্ধ করবে। আমি আপনাকে বলি, বিএনপির সাথে জামাত ক্ষমতায় গিয়েছে, একসাথে গিয়েছে না? কিন্তু যখনই বিএনপি জামাতের প্রতিদ্বন্দ্বী হবে, বিএনপি জামাতকে 71 দিয়ে আঘাত করবে। আজকে জামাতের সাথে চরমোনাইয়ের খুব অ্যালাইনমেন্ট, কালকে যখন আবার ওনাদের মধ্যে গন্ডগোল লাগবে, জামাতকে কিন্তু ওই 71 নিয়েই চরমোনাই আঘাত করবে। কারণ আমাদের রাজনীতির জায়গাটা হচ্ছে, আপনাকে আমি যখন শত্রু ভাববো, আপনার উইকনেসের জায়গাটাকে আমি আঘাত করবো। এই জন্য 71-এ জামাতের যে উইকনেস আছে, এটা জামাতকে যতবারই জামাত প্রমিনেন্ট হবে, জামাত যদি আজকে প্রমিনেন্ট না হতো এই প্রশ্ন কেউ করতো না। জামাতের লোকেরা যখন এটা বলে, আমি তাদের সাথে এটার সাথে একমত হই, যে আপনারা 71-এ কত বড় অন্যায় করেছেন সেই প্রশ্ন এখানে অপ্রাসঙ্গিক। কারণ আয়ের চাইতে বড় যারা অন্যায় করেছে তারা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ শক্তি না, তাদেরকে কেউ পোক করবে না। এবং আপনি যখন আওয়ামী লীগের সাথে যান, আওয়ামী লীগও আপনাকে এটা নিয়ে প্রশ্ন তুলবেন। আপনি যখন বিএনপির সাথে যান, বিএনপিও আপনাকে প্রশ্ন তুলবেন। জামাত তো যখন আপনি আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন ছিল, বিএনপির সাথে আন্দোলন ছিল, বিএনপির সাথে সরকারে ছিল, মানে জামাত কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্ট্র্যাটেজিক অবস্থানে বলবো আমি ছিল। তো এই যে আপনার কথা থেকে হঠাৎ মাথায় আসলো যে জামাতের সাথে চরমোনাইয়ের ঐক্য হইলো কি করে, মানে এটা কিভাবে সম্ভব? না, জামাতের সাথে চরমোনাইয়ের ঐক্য আগেও ছিল। এটা আপনি হিস্ট্রিক্যাল একটা ঘটনা হয়তো আপনি জানেন না। জামাতের সাথে চরমোনাইয়ের এমন কোনো বিরোধ ছিল না। একটা ইত্তেহাদুল উম্মাহ নামে একটা অ্যাসোসিয়েশন ওনাদের মধ্যে ছিল। ওই চরমোনাইয়ের সাথে তাদের দূরত্বটা তৈরি হয়েছিল কিন্তু ওই ইত্তেহাদুল উম্মাহকে নিয়ে। ওখানে দেলোয়ার হোসেন সাঈদীকে ইত্তেহাদুল উম্মাহর একটা ভাইটাল রোলে ওনারা দিয়েছিলেন। তো জামাত তার সাংগঠনিক সিদ্ধান্তে দেলোয়ার হোসেন সাঈদীকে সেখান থেকে প্রত্যাহার করে নেয়। এটা নিয়ে চরমোনাইয়ের সাথে তার প্রধানত বিরোধ তৈরি হয়। জামাতের সাথে চরমোনাইয়ের সাংগঠনিক প্রসেসে কিন্তু অসাধারণ মিল আছে। জামাত যেভাবে লিটারেচার বেসড, এডুকেশন বেসড, ট্রেনিং বেসড সংগঠন, চরমোনাই কিন্তু এটা বেসড না। কিন্তু ধরেন হঠাৎ করে না, কিন্তু মঞ্জু ভাই এই যে ধরেন ইসলামিক যে দলগুলো ধরেন চরমোনাই বলেন, হেফাজত ইসলাম, খেলাফত মজলিস, সবার সঙ্গে কিন্তু মানে একই ধর্মভিত্তিক কাজ হইলেও কিন্তু একটা দ্বন্দ্ব ছিল, ধাক্কা ধাক্কি ছিল। এবং আপনার আমার যতটুকু মনে পড়ে, হাফিজ হুজুর সাহেব একবার সকল ইসলামিক দলের একটা মোর্চা করতে চাইছিলেন, সেটাও কিন্তু কখনো সম্ভব হয় নাই এইসব মানে দ্বন্দ্ব ফ্যাসাদের কারণ। তো হঠাৎ করে সবাই এক হয়ে যাওয়া, সবকিছু এটা আরেকটা বিশাল আলোচনার বিষয়। তো আমি জাস্ট এটা একটু সংক্ষেপে বলে আমরা একটু শেষ দিকে যাই, আমরা একটু শেষ দিকে যেতে চাই। এটা নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে, কিন্তু হঠাৎ করে ইসলামিক দলগুলা সব মানে একটা টাইতে চলে আসলো। এটার কারণ আছে, এটা একটা প্রসেসের মধ্যে কারণে এটা হয়েছে। সেটা হচ্ছে ওনাদের মধ্যে যে বিরোধগুলো ছিল, ওনারা কিন্তু পারস্পরিক বসে এই বিরোধটা কিছুটা মীমাংসা করেছেন এবং একে অপরের সাথে আপনি হয়তো দেখেছেন জামাতের আমিরও গিয়ে ওখানে গিয়ে সরি বলেছেন যে আমাদের কোনো আচরণে যদি আপনার কষ্ট পেয়ে থাকেন। আবার একইভাবে চরমোনাইয়ের পীরও বলেছেন যে না, আপনাদের ব্যাপারে আমরা এখন উদার। তো এটা কিন্তু আমাদের দেশে বিরোধগুলো বেশিরভাগই হচ্ছে একটা ফলস ইস্যুর উপরেই বিরোধটা তৈরি হয়। যখন পাশাপাশি বসে তখন বিরোধটা কিন্তু কেটে যায়। কিন্তু মঞ্জু ভাই, যখন ইস্যু যখন থাকে যে এই কোরআন মানতেছে না, এই সুন্নাহ মানতেছে না, বা মূল জায়গা তো ইসলামিক দলগুলো কোরআন এবং সুন্নাহই, তো সেখানে আবার উদারতার সুযোগ কোথায় বা মাফ করে দেওয়ার সুযোগ কোথায় আমি বুঝি না আর কি। আমার কাছে এগুলো খুব কমপ্লিকেটেড মনে হয়। না, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে দেখেন, জামাত চরমোনাইয়ের মধ্যে তো ইমান নিয়ে কোনো বিরোধ নাই, বা ইসলাম প্রশ্নে তো ওনারা এক। কিন্তু যেখানে বিএনপি তো মানে দল হিসেবে তো বিএনপি তো মানে একটা অ্যাপারেন্টলি একটা সেকুলার দল। তো বিএনপির সাথে যদি জামাতের ঐক্য হতে পারে, বা চরমোনাইয়ের সাথে যদি জাতীয় পার্টির ঐক্য হতে পারে, চরমোনাইয়ের সাথে তো আপনি জানেন জাতীয় পার্টির একবার লিখিত ঐক্য হয়েছিল। তো জাতীয় পার্টি কি ইসলামিক দল? জাতীয় পার্টি তো একটা অলমোস্ট সেকুলার দল।
তাহলে সেকুলার দলের সাথে যদি ঐক্য হতে পারে, একটা দুইটা দল ইসলামিক দল, হয়তো একটা তাদের চিন্তাগত পার্থক্য আছে, তাদের হয়তো কিছু মানে ইমাম মানা না মানা বা মানহাজগত পার্থক্য আছে, এটা নিয়ে তো একেবারে একে অপরকে শত্রু ভাবাপন্ন করার কোনো প্রয়োজন নাই। আমরা চাই যে সবার সাথে একটা সম্মিলিত ভাবে তারা সবাই বাংলাদেশের পক্ষে থাকুক, বাংলাদেশ এগিয়ে যাক। এখন আপনার কাছে শেষ প্রশ্ন, নির্বাচন কি আদৌ হবে? সেই পরিবেশ কি আমরা দেখছি? 4 মাস আগে জাতীয় নির্বাচন, গণভোট, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। আপনি এবি পার্টির চেয়ারম্যান হিসেবে আপনি না বলেন, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে কি মনে করেন, নির্বাচন কি আদৌ হবে? গণভোট না নির্বাচন দেখেন, আমি নির্বাচন হবে কিনা এটা তো এক ধরনের ভবিষ্যৎবাণীর কথা। তা আমি তো ভবিষ্যৎবাণী করতে পারবো না। আমি যেটা মনে করি নির্বাচন অবশ্যই হতে হবে। সার্বিক প্রেক্ষাপটে কি মনে হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছি? আমি মনে করি নির্বাচন অবশ্যই হতে হবে, কারণ প্রফেসর ইউনূস সরকারের যে এফিসিয়েন্সির লেভেল কিন্তু আর বাড়বে না। এটা সরি টু সে, এটা ডক্টর কনক, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, আমি আপনাকে বলছি ডক্টর ইউনূস সরকারের এই এফিসিয়েন্সির রেট কিন্তু আর বাড়বে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে উনি যেই বেসিক ফান্ডামেন্টাল ভুলগুলো করেছেন এগুলো কিন্তু শুধরানোর কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। তো এখন ওনার পক্ষে আর বড় ধরনের টেনে নিয়ে যাওয়ার সুযোগটাও কম। এখন উনি এতদিন চিন্তা করেছিলেন যে একটা একেবারে অসাধারণ একটা নির্বাচন উপহার দিবেন। আমি যতটুকু জানি উনি এখন অসাধারণ নির্বাচনের কল্পনাও করেন না। উনি মনে করেন যে কোনো মতে একটা গ্রহণযোগ্য নির্বাচন 91, 2001, 96 এই স্টাইলে যদি একটা ইলেকশন দেওয়া যায়, এটাকে উনি মনে করবেন যে ওনার জন্য এটা সাফল্য। কিন্তু আমি ইলেকশন নিয়ে একটা ভয় দেখি, সেটা হচ্ছে ইলেকশন শুরু হওয়ার পরে, হ্যাঁ আপনি দেখেছেন না, আপনি ডাকসুকে যদি তুলনাও না করেন, জাকসুকে যদি তুলনাও না করেন, আপনি তো দেখছেন এখনই কিন্তু কোন কোন ছাত্র সংসদ ইলেকশনে আপনি দেখবেন নেক্সট টাইমে কোন কোন দল বর্জনও করতে পারে। ঠিক আছে, আপনি দেখলেন যে ইলেকশনের রেজাল্ট মানে ডিক্লাইন করার, ডাকসুতে কিন্তু অনেক বড় ব্যবধান বিজয়টা ছিল। যদি খুব নিয়ার কাছাকাছি হইতো তাহলে এই ইলেকশনের রেজাল্ট নিয়ে কিন্তু খুব সমস্যা হইতো, এটা আমার ধারণা। ঠিক আছে, এবং এটা আদালত পর্যন্ত গড়াইতো যদি পার্থক্যটা 10 ভোট, 20 ভোট, 30 ভোটের মধ্যে হইতো, এবং ভয়ানক মারামারিও হয়ে যেতে পারতো ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে। কারণ আমরা দেখেছি একদিকে বিএনপি, একদিকে জামাত কিন্তু ব্যাপক জনসমাগম ঘটিয়েছিল। এটা আপনাদের মিডিয়ার কারণে, আমাদের গণমাধ্যমের লোকদের কারণে এই জিনিসগুলো সেভাবে মানে আস্ফালন হতে পারে নাই। তাহলে ন্যাশনাল ইলেকশন তো আরো ভয়ানক জায়গা, এখন তো ক্ষমতা পাওয়া না পাওয়ার বিষয়, এবং সেখানে তো লক্ষ লক্ষ ভোটার, কোটি কোটি ভোটারের ব্যাপার। এখানে তো মাত্র 20-30 হাজার ভোটার একটা ইলেকশন। সো আমি যেটা মনে করি যে এই ইলেকশনে যে মনোভাব আমরা এখন দেখতে পাচ্ছি প্রতিদ্বন্দ্বীদের মধ্যে, যে একজন একজনকে সহ্য না করার মনোভাব, এইটাকে যদি গভর্নমেন্ট একটা গ্রহণযোগ্য জায়গায় নিয়ে আসতে না পারে, একটা সমঝোতামূলক জায়গায় এই ইলেকশনটাকে নিতে না পারে, তাহলে ইলেকশন হয়তো শুরু হবে কিন্তু শেষ পর্যন্ত একটা গ্রহণযোগ্য ইলেকশনের জায়গায় কনক্লুসিভ পর্যায়ে পৌঁছবে কিনা এটা নিয়ে আমি সন্দিহান। এবং এটার জন্য যে কাজগুলো করা দরকার, অনবরত আমরা সরকারকে করতে হবে, এবং এই ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন একটা ডাইমেনশনে নিতে হবে। না নিলে আমাদের কিন্তু ওই আমি যেটা বলেছি আপনাকে, যে গণ অভ্যুত্থান বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, আমাদের এখানেও গণ অভ্যুত্থান ব্যর্থ হতে পারে। কিন্তু এখন এই গণভোটের যে প্রসঙ্গটা আসছে, সংবিধান সংশোধনের জায়গাটাতে বিএনপির সাথে আসলে কিভাবে সমঝোতা হবে বা বিএনপি কতটুকু মানবে, তার উপরে তো নির্ভর করছে সুষ্ঠু নির্বাচন বা সবকিছুর বিষয়, নাকি? আমি তো বিএনপির নেতাদেরকে এটা সবসময় বলি যে সব সংস্কার এক কথায় মেনে নিলে আপনাদের অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা তো নাই, কারণ বিএনপিরই তো 31 দফা সংস্কার, এবং এইখানে যতগুলো এক্সপ্লেনেশন আছে এগুলো তো 31 দফারই সংস্কার। বিএনপি যদি বলে যে আমরা সব কিছুর সাথে একমত, যত প্রস্তাব দিয়েছে সব একমত, তাহলে ইলেকশন তো ডিসেম্বরে হওয়া সম্ভব। কথা বুঝতে পেরেছেন? ভুলটা তো বিএনপি করছে। বিএনপি যদি বলতো যে হ্যাঁ আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সংস্কার এন্ড দেন ইলেকশন, ঠিক আছে, তাইলে আর কি বিরোধী যারা অন্যরা আছে তারা তো আর কিছু পয়েন্ট পেতো না বলার জন্য। এখন বিএনপি যখন বলে ইলেকশন, এনিওয়ে আমি মনে করি যে বিএনপি ভেরি আনফরচুনেটলি হাসিনা পালাই যাওয়ার পরে বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন,
অন্যান্য দলগুলো বলেন, বিশেষত আমি বলবো বিএনপি এবং জামাতের রাজনৈতিক জায়গায় তারা এতটা অপরিপক্ক সিদ্ধান্ত বা এতটা অপরিপক্ক ভাবে এগিয়েছেন, মানে আমার কাছে, আমার নিজের কাছে খুব বিস্ময়কর লাগে, যদিও আমি অত রাজনীতি বুঝি না। তো আমি জানি না কেন এটা হইলো, প্রত্যেকে রং ডিসিশন নিয়েছেন। যে জায়গাটায় ঐক্যবদ্ধ ভাবে মানে আপনার প্রধান শত্রুকে, আপনার ফ্যাসিস্ট যেন আর ফিরে আসতে না পারে, সেই জায়গাতে আপনি কোনো ভূমিকা না রেখে আপনারা পারস্পরিক দ্বন্দ্ব জড়িয়ে গেছেন। জামাতের মতো বিএনপিকে আক্রমণ করছে, বিএনপি জামাতকে আক্রমণ করছে, এনসিপি বিএনপিকে আক্রমণ করছে। তো সব মিলাই যেই পরিস্থিতিতে আমার মনে হচ্ছে যেন তৃতীয় পক্ষের কেউ সুতা হাতে নিয়ে বসে পুতুল খেলার নাচটা আমাদেরকে দেখাচ্ছেন আর কি। আপনার শেষ মন্তব্য নিয়ে আমি অনুষ্ঠানটা শেষ করব। ডক্টর, আপনার কথার সাথে আমি একমত। বিএনপি, জামাত, এনসিপি ওনারা সবাই গণ অভ্যুত্থানের মানে সবচাইতে বেশি অবদান রেখেছেন। বাট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচাইতে দায়িত্বহীনতার পরিচয় ওনারা দিয়েছেন। এবং এই যে ঝগড়া, এই যে একে অপরের প্রতি ব্লেমিং, শেমিং, একে অপরকে অপমান করে কথা বলা, এগুলো বলার পরে ওনারা নতুন রাজনীতির কথা ওনারা আসলে বলতে পারেন না। তারপরেও আমরা হতাশ নই। আমরা মনে করি তারা অভিজ্ঞ রাজনৈতিক দল, বিএনপি জামাত অভিজ্ঞ রাজনৈতিক দল। অতীতেও তারা এরকম ঝগড়া করেছিলেন, আবার তারা ঐক্যবদ্ধ হয়েছিলেন। আমি আশা করব যে এবারেও তারা এই ঝগড়াটা কমিয়ে কিছুটা ঐক্যবদ্ধতার জায়গায় আসবেন। এনসিপির ছেলেদেরকে আমি বেশি দোষ দেই না, যেহেতু তারা নবীন, তারা অভিজ্ঞতা অর্জন করছেন। তারপরেও তাদেরকে আমরা চেষ্টা করি যথাসম্ভব রাজনৈতিক ভাবে বুঝ দেওয়ার জন্য। আমি মানে সর্বাত্মক ভাবে আশাবাদী, এবং আবারও বলছি যে গণ অভ্যুত্থানে এখন পর্যন্ত যতটুকু প্রাপ্তি আমাদের আছে, আমি এটাতে অনেক বেশি সন্তুষ্ট। আর বাকি যেগুলো আছে এগুলো আমরা, এটা আমাদের চেষ্টার উপর দিয়ে আমরা অর্জন করার চেষ্টা করব, এবং এটা আমাদের পলিটিক্যাল স্ট্রাগল, এটা আমরা করে যাব। আপনাদের সহযোগিতা চাই। আপনারা দূর থেকে আমাদেরকে সবসময় পাশে ছিলেন। আপনাদেরকেও আমাদের অনুরোধ থাকবে, আপনারা পরস্পর ঝগড়া বিবাদ না করে, আপনারা যারা আমাদের পক্ষের শক্তি ছিলেন, আপনাদেরও ছোটখাটো মনোমালিন্য ভুলে গিয়ে আপনাদেরও একসাথে দেশের কল্যাণের জন্য কাজ করা উচিত। আপনাদের কাছে আমার সঙ্গে স্পেশালি কারোর সঙ্গে কোনো মনোমালিন্য নাই। আর কোন দল, আমরা ধরেন ইউনূস সাহেব যখন দায়িত্ব নিলেন তখন আমরা পূর্ণ সমর্থন দিয়েছি। বিশেষ করে আমার কথা যদি বলি, পূর্ণ সমর্থন ছিল ডক্টর ইউনূসের প্রতি। আমরা চেয়েছিলাম আমাকে যথাযথ সংস্কার হোক, বিচার হোক, কিন্তু ক্রমশ আমরা দেখলাম যে উনি ব্যর্থতার দিকে যাচ্ছেন। আমার কাছে সবার আগে বাংলাদেশ। তো ইউনূস সাহেবকে যখন সমর্থন দিলাম তখন বিএনপি গালাগাল করলো আমাদেরকে, বিএনপির ভালো কাজ করলে জামাত গালাগাল করে, জামাতের ভালো কাজের কথা বললে বিএনপি গালাগাল করে, এনসিপি গালাগাল করে। তো আমার ধরেন এগুলাতে অনেকটা হ্যাবিচুয়েটেড। তো আমাদের লক্ষ্য একটাই, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে আমরা একটি গণতান্ত্রিক এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দেখতে চাই। আমরা কোনো ফ্যাসিবাদ ফিরে আসুক এটা চাই না। অন্তত এটা হচ্ছে আমার একদম স্ট্রং একটা অবস্থান। সেই অবস্থানে ইনশাল্লাহ আমি কাজ করে যাব। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।